এই হইতেছে এখানে দোকানপাট থাকে বা অনেক রকমের দোকান থাকে এখানে। অনেকেই ভিডিও করলে চালান হয়ে যান, কারণ চান না অনেকেই এই ধরনের ভিডিওর সামনে আসার জন্য। এই কারণে আমি একেবারে সরাসরি সামনে যাই ভিডিও করি না। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, গত শুক্রবার আমাদের নামাজ মিস হয়ে গেছে। যেহেতু শুক্রবার আমরা সকালবেলা নামাজ আদায় করছি প্রায় 6টার দিকে, রোজা থেকে 6টার দিকে নামাজ আদায় করে, মানে সারা রাত জায়গা রোজার আগের দিন 6টার দিক নামাজ পড়ে পরবর্তীতে আমরা 11টার দিক যে নামাজ আদায় করব, সেই সময়টা আমাদের হয় নাই, যার প্রয়োজনে আমরা নামাজটা মিস করে ফেলাইছি। প্রত্যেকটা মানুষ ঘুমাইছি, প্রায় 12:30টার দিকে উঠছি। আর মাত্র আধা ঘন্টা আগে উঠলেই হয়তো বা আমরা নামাজটা আদায় করতে পারতাম। কি ঘুম যে ওই দিন দিছি বুঝতে পারলাম না। অন্য অন্য দিন শুক্রবারে ঘুমাইলেও দেখা গেছে যে আমরা উঠে যাই সকাল সকালে, আর ঈদের দিন কেন যে উঠতে পারলাম না সেটার বাস্তব প্রমাণ হলো, যেহেতু আমরা ঈদের দিন সকালবেলা ঘোরাফেরা করছি অনেক বেশি। দেখা গেছে 8টা-9টা পর্যন্ত আমরা ঘোরাফেরা করছি, ঘুমাইছি প্রায় 9:30-10টার দিকে, যার প্রয়োজন আমরা ঈদের নামাজটা মানে পড়ছি কিন্তু জুম্মার নামাজটা পড়তে পারি নাই। এটা হলো মূলত কারণ। আর একটু আগে পুলিশের গাড়ি সামনের উপর দিয়ে চলে গেল। বর্তমান সময়ে জানেন যে সৌদি আরবে বা ইরান অনেক জায়গায় কিন্তু বিভিন্ন রকমের ঝামেলা চলতেছে যুদ্ধের প্রয়োজনে। এই ক্ষেত্রে কিন্তু আপনারা মোবাইল সবসময় সতর্ক করে রাখবেন, কোনো আবিজাবি ছবি যেন ফোনের ভিতরে না থাকে। মানে যেগুলো বোঝাইতেছি, এই সমস্ত যুদ্ধের কোনো ছবি অথবা পিকচার বা ভিডিও এগুলো যেন না থাকে। সেই সাথে ওপেনলি যে কোনো জায়গা দিয়ে ঘোরাফেরা করার সময় ভিডিও একেবারেই চেষ্টা করবেন কম করার জন্য। যদিও প্রফেশনাল কোনো ইউটিউবার হয়ে থাকেন বা কোনো ভালো পেজ হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা গেছে এগুলো দেখাইলে হয়তো আপনাকে এটা করে দিবে, কিন্তু আপনি সাধারণ মানুষ যদি সমস্ত ভিডিও করেন তখন কিন্তু ঝামেলায় পড়তে পারেন। কারণ সৌদি আরবের আইন কারণ খুবই কঠিন, এগুলো চেষ্টা করবেন সবসময় মান্য করে চলার জন্য। গাড়ি চলে আসে, যেতে পারতেছি না। আর অনেকে রাস্তা পারাপার হওয়ার সময় কিন্তু দৌড় দেয়। সৌদি আরবে অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় শুধুমাত্র এই তাড়াহুড়ার প্রয়োজনে। এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক পরিমাণ স্পিড আসে, হয়তো আপনি ভাবেন যে আপনি চলে যাবেন কিন্তু এসে দুম করে মেরে দেবে। এই জন্য প্রয়োজনের রাস্তা যখন ফাঁকা হবে তখন যাবেন। হয়তো 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট একটু দেরি হইতেই পারে, ওই দূরত্ব করতে যায় কিন্তু একটা বিপদের সম্মুখীন হবেন। তা চলেন এখন মসজিদের সামনে যাই, আর মসজিদের সামনে দৃশ্যটা আপনাদেরকে দেখাই। আর এটা হচ্ছে ঐতিহাসিক একটা প্রয়োজনীয় জায়গা, ডুবাই বাকালা, অনেকেই চেনেন। কিছুদিন আগে অনেক লোক আমাকে ভিডিওর কমেন্টে এসে বলছে যে ভাই আমরা তো এখানে প্রায় 10-15 বছর 20 বছর ওখানে সময় কাটাই এসেছি। এই জায়গাটা অনেক পুরাতন। শিফা সানাই, ডুবাই বাকালা, প্রিমিয়ার হোটেল, বর্দার হোটেল, এগুলো অনেক পুরাতন এরিয়া, পুরাতন জায়গা। তবে আরও 10-15 বছর আগে এই জায়গাটা এরকম ছিল না, অনেক বেশি নিম্ন পর্যায়ে ছিল। এখন অনেক বেশি উন্নতিও। দেখেন ভিতরে যে রাস্তাগুলো আছে, 1 লেন 2 লেন 3 লেন 4 লেনের রাস্তা, অনেক পরিমাণ জায়গা, অনেক আধুনিক হয়ে গেছে এখন। তা চলেন মসজিদের সামনে যাই। এই হচ্ছে আমাদের মসজিদ। অনেকে এই মসজিদটা চিনেন, কারণ এখানেই আমি নিয়মিত ভিডিও করে থাকি বা এখানে আশপাশের বিষয়গুলো আপনাদেরকে সবসময় জানানোর ট্রাই করি। রুমে প্রায় আমরা 13 থেকে 14 জন মানুষ ঘুমাইছিলাম। তারপরে এই 13 থেকে 14 জন মানুষের একটা মানুষেরও ঘুম ভাঙে নাই নামাজের সময়, কারণ সবাই ফজর নামাজ আদায় করছি, এরপরে আবার 6টার দিকে দিন নামাজ পড়ছি। তার পরবর্তীতে আবার প্রায় টাইম এটা ওইটা পাকায় খাইতে খাইতে আমাদের প্রায় 9:30 অনেকে 10টা বেজে গেছে, যার প্রয়োজনে ওই টাইমটা ঘুম কারোই ভাঙে নাই। আমি যদিও মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছিলাম, কিন্তু মোবাইল সাইলেন্টের কারণে ওইটার বাজে নাই বা বাজলো এটা বুঝতে পারিনি। তা অনেকে জানেন না যে সৌদি আরবে পুরো রমজান মাস সহকারে কিন্তু দিনের বেলা শুধু সবাই ঘুমায়, রাত্রেবেলা কাজ করে। মানে রাত ঈশান নামাজের পর থেকে রাত 2টা পর্যন্ত আপনার এটা বাধ্যতামূলক। এর পরবর্তীতে কিন্তু কোনোভাবেই দোকান খুলতে পারবেন না। যদিও খুলে কাজবাজ করান কোনো কর্মীরে দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা আসতে পারে অথবা পুলিশি হয়রানি হইতে পারে। তাই জায়গাটা অত্যন্ত পরিচিত একটা জায়গা। ছোট্ট একটা মসজিদ, দেখে ছোট মনে হইলেও কিন্তু অনেক এরিয়া বড়। মসজিদের ভিতরে প্রায় 2 থেকে 3 হাজার মানুষ নামাজ আদায় করতে পারে, আর আশপাশে প্রায় চতুর সাইড দিয়ে মানুষ বসতে পারে। এখন যেহেতু ঈদের আজকে 5-6 দিন হয়েছে, যার প্রয়োজনে এখন লোকজন একটু কম থাকতে পারে, এটাই স্বাভাবিক। কারণ অনেকেই সফরে চলে গেছেন, ছুটিতে চলে গেছেন, বা সৌদি আরবে থাকলেও বিভিন্ন জায়গার সফরে চলে গেছেন। তা আমরা এই বাইরেই বেশিরভাগ নামাজ আদায় করি, একেবারে খোলামেলা জায়গা। কারণ আমরা আসি একটু লেটে, আগে আসলে হয়তো ভিতরে যাওয়া যায়, কিন্তু এখন পরে যেহেতু আসছি ভিতরে যাওয়ার আর কোনো চান্স নাই, কোনো সুযোগই নেই। যার প্রয়োজনে আমি এখন এখানেই পরে নেব, যে নামাজটা আগে থোয়ার পরবর্তীতে ভিতরে যে হালকা পাতলা কিছু দেখানো আপনাদেরকে ট্রাই করি। আবার এখানে দোকান করাও কিন্তু এক ধরনের অবৈধ। আসসালামু আলাইকুম। এই হইতেছে এখানে দোকানপাট থাকে বা অনেক রকমের দোকান থাকে এখানে। অনেকেই ভিডিও করলে চালান হয়ে যান, কারণ চান না অনেকেই এই ধরনের ভিডিওর সামনে আসার জন্য। এই কারণে আমি একেবারে সরাসরি সামনে যাই ভিডিও করি না। এখানে অনেক দোকানপাট আছে, বিভিন্ন রকমের দোকানপাট এখানে আছে। জামা কাপড়ের দোকান অথবা ফুল পাউডারের দোকান,
মানে আলুর দোকান, সবজির দোকান, এই যে হুলপাটার দোকান বলতেছি, বাকাল একটা কিনতে গেলে 5 রিয়াল 10 রিয়াল, আর এখানে হয়তো মানে অর্ধেক দামে পেয়ে যাবেন। যেহেতু আমি একটা নিব 5 রিয়াল, আঙ্কেল আমার একটা দিয়ে না একটা। কাঁচা বাজার এখানে আজকে আসাই নাই, একেবারেই সীমিত, অল্প কিছু আসছে যেগুলা মানে গত সপ্তাহে একবার পুলিশি ঝামেলা করছে, যার প্রয়োজনে এখন নাই। তবে একটা কথা বলি, সৌদি আরবে আসছি প্রায় 4 বছর, আলহামদুলিল্লাহ ঘুরতে ঘুরতে কোনো এক সময় এমন মানুষের সাথে দেখা হয়ে যায় যার সাথে হয়তো 5 বছর 7 বছর আগে পরিচয় ছিল, বা 5 বছর আগে 7 বছর আগে যাদের সাথে পরিচয় ছিল তার সাথে হঠাৎ করে দেখা হয়ে যায়, এটা স্বাভাবিক। আমার একেবারে গ্রামে, অত্যন্ত গ্রামের যেই আমি ব্যবসা করতাম আগে বাজারে, ওইখানে বসে দেখা গেছে যে ব্যবসা করলে অনেকের সাথে পরিচিত ছিল, তারা দেখা গেছে সৌদি আরবে ঘুরতে ঘুরতে অনেক সময় কারোর সাথে দেখা হয়ে যায়। তা এইখানে এক ভাই ওইখানে জামা বিক্রি করতেছে, আজকে প্রায় তার সাথে 6 বছর পর দেখা হইলো। নামটা প্রকাশ করলাম না, কারণ সেদিকে এখানে জামা কাপড়ের দোকান দিছে বা জামা কাপড় বেচতেছে। খুবই ভালো লাগলো বিষয়টা দেখার পরে। যাক, পরিচয়টা এই মুহূর্তে দিলাম না, কারণ প্রত্যেকটা মানুষের প্রাইভেসির প্রয়োজন, কারণ আমরা বিদেশে কে কী কাজ করি অনেকে হয়তো ফ্যামিলি থেকে সেটা জানে না। তবে সবাইকে বলা দরকার, জানানো দরকার, যাতে সহজভাবে সবাই নিজের অন্তত যে কর্মের সাথে জড়িত আছে এটা প্রকাশ করতে পারে। এটা গোপন রাখার কিছু নাই, কারণ এখানে চুরি করে না খাইলেই হয়েছে, কর্মের কোনো শেষ নাই। তা যাই হোক, অনেক ভালো লাগলো, তার সাথে পরিচয় হলাম। তবে বেশি সময় দাঁড়ায় থাকলাম না, কারণ যেহেতু তার সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, এখন যদি দাঁড়ায় থাকি হয়তো বা সে লজ্জা পাবে, বা এখানে সে বেচা কেনায় ব্যস্ত আছে, যার প্রয়োজনে আমি শর্টকাটে এখান থেকে সরে পড়লাম। অন্তত নাম্বারটা নিয়ে আসা দরকার ছিল, সেই সময়টাও দেয়নি। যাই হোক, পরবর্তীতে নাম্বার নিয়ে আসবেনি, কারণ অনেক দিন পরে যার সাথে দেখা হইলো, এই হলো পরিস্থিতি, আপনাদেরকে এখানে দেখাইলাম। এই যে নামাজ, এখন দাঁড়ায় যাওয়ার কথা বলবো না, পরবর্তীতে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজটা এই মাত্রই শেষ করলাম। দেখেন এখানে কি পরিমাণ মানুষ থাকে, প্রচুর পরিমাণ মানুষ চতুর সাইডে। এরকম মানুষ একেবারে আমার হাতের চতুর সাইড দিয়ে একেবারে আছে, এরকম অনেক মানুষ হয় এখানে আলহামদুলিল্লাহ। এই যে ফার্স্টে ভাবছি এখানে লোকজন একেবারে আজকে কম হবে, কিন্তু বিষয়টা ওরকম না, অনেক মানুষ চতুর সাইডে। মানুষ মানে আগের চেয়ে গড়ে পড়তা হিসাবে এখন মানুষ ডাবল। আগে এতটা মানুষ হইতো না, আগে সাধারণত নিচ দিয়ে 1 লাইন বা সর্বোচ্চ 2 লাইন থাকতো, আর এখন চতুর্থ সাইড দিয়ে মানুষ। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো। যে লোকের সাথে দেখা হইলো সেই লোক প্রায় 6 বছর আগে তার সাথে আমার মানে ব্যবসার একটা কানেক্টেড ছিল, যেহেতু আমার কম্পিউটারের দোকান ছিল বা মোবাইল সার্ভিসিংয়ের দোকান ছিল, তার কাছ থেকে অনেক মালামালি কেনাকাটা করতাম। বা বাংলা কথা বলতে গেলে সে কিন্তু ফরিদপুর সিটির ভিতরে সবথেকে বড় মার্কেটের ভিতরে তার দোকান ছিল। ফরিদপুর যেই নিউ মার্কেট আছে, নিউ মার্কেটের পরে যায় একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটার নাম এই মুহূর্তে ভুলে গেছি। 4তলা 5তলা একটা বিল্ডিংয়ের নিচে তার দোকানটা ছিল। চিন্তা করেন, যেই ব্যক্তি এসির ভিতরে বইসা নিউ মার্কেটে বড় ধরনের একটা মার্কেটে 5তলা বিল্ডিংয়ের নিচে বইসা একটা রুমে সে কাজ করতো, এসিওয়ালা জায়গা বইসা, এই মুহূর্তে সে সৌদি আরব এসে প্রায় 45-55 ডিগ্রি তাপমাত্রার ভিতরে বাহিরে পুরাতন জামা কাপড় বিক্রি করতেছে। তাহলে এবার অতীতটা এক মুহূর্তের জন্য মনে করেন যে কোথায় ছিল আর এখন সে কোথায় আছে। ওইখানের চেয়ে এখানে টাকা বেশি কামাই করতে পারতেছে, বিষয়টা মোটো ওরকম না, কারণ তার সাথে ডিটেলসে কথা বলার সুযোগ হয় না, আর আমি ইচ্ছাকৃতভাবে বলিনি, কারণ হয়তো বা সে লজ্জা পাইতেছিল এই প্রয়োজনে। আমিও শর্টকাটভাবে তাড়াতাড়ি করে চলে আসি। প্রত্যেকটা মানুষ পরিস্থিতির শিকার, কিছু করার নাই। মানুষ যে স্বপ্ন নিয়ে বিদেশে আসে বা যেই ধারণা নিয়ে বিদেশে আসে, বাস্তবে সেটা হয় না। অনেক মানুষের এটা হয় না, প্রায় 95 মানুষেরই কিন্তু ওই স্বপ্নটার পূরণ হয় না। কিছু করার নাই, কিচ্ছুই করার নাই। এখন যে ব্যাক চলে যাবে, হয়তো 4-5 লক্ষ টাকা ব্যয় করে চলে আইছে, এখন সেটাও পারতেছে না। যাই হোক, অত বেশি জ্ঞান আমি আপনাদেরকে দিব না, দিলে হয়তো বা এগুলো আপনারা বিশ্বাস করবেন না। সবসময় ট্রাই করবেন যে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর বিদেশ আসার জন্য। আপনাকে যদি বলা হয় তো আপনি 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে মানে রাস্তার উপরে দাঁড়ায় পুরাতন জামা কাপড় বিক্রি করবেন, তাও এটা কিন্তু অবৈধভাবে। এমনকি বৈধভাবে সুন্দরভাবে করতে পারতো, বিষয়টা ওরকম না। বাংলাদেশে চাইলে যে কোনো জায়গায় যে কোনো কিছু বিক্রি করা যায়, কিন্তু সৌদি আরবে এটা মানে অপরাধ। পুলিশে ধরতে পারলে, হাতে নাতে ধরতে পারলে সরাসরি সফরে কিন্তু দেশে পাঠিয়ে দিবে। বাকি জীবন বলতে এটা আনলিমিটেড, মানে কখনোই আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না। বর্তমান যেই আইন আছে, হয়তো বা ভবিষ্যতে এটা যদি চেঞ্জ করে
তাহলে হয়তো বাসার কোনো একটা সুযোগ থাকতে পারে। তবে বর্তমানে কিন্তু এটা ব্ল্যাক লিস্টের আইন পড়ে, মানে সৌদি আরবে কখনো ঢুকতে পারবেন না যদি এভাবে ধরা খেয়ে দেশে চলে যান। এগুলা দেখলে আসলেই মায়া লাগে আমার। সেই আমি দেখার আগেই সে আমারে দেখে উজ্জ্বল ভাই পরে জোরে একটা চিল্লেন দিছে, পরে যায় হ্যান্ডশেক করলাম, কথাবার্তা বললাম, এরপরেই চলে আসলাম। এই হলো ভাই বিদেশের বাস্তবতা, একেবারেই রিয়েল। এই সমস্ত কথার ভিতরে কোনো রকম ভুল, কোনো রকম মিথ্যা বা কোনো রকম সাজানো গল্প কোনো কিছুই নাই। কারণ আমি আমার চ্যানেল একেবারেই ছোটো, যতটুকু সম্ভব আপনাদেরকে রিয়েলভাবে কথা বলার ট্রাই করি, চেষ্টা করি। যাই হোক, বেশি আর কথা বলবো না। এখন নামাজ শেষ করে বাসায় চলে আসলাম, এখন যাই খানা দানা খাবো, এরপরে রেস্ট নেব, ঘুমাবো। এর পরবর্তী দুইটা কোনো কাজকর্ম শুক্রবার আমার নাই, বাসায় কথাবার্তা বলবো, এইভাবে সময় কাটাই দেবো শুক্রবার। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কথা বললে অনেক কথাই চলে আসে সামনের উপরে, যদিও এত কথা বলার সুযোগ সামান্য একটা ভিডিওর মধ্যে হয় না, আর এত কথা বললে অনেকে সেগুলো শোনেও না। কারণ এই লোকের বাসায় আমি বেড়াইতে গেছি, অনেকবার বেড়াইতে গেছি। এর যে পরিবেশ, খাওয়া দাওয়ার যে স্টাইল, ওনার মতো একটা মানুষ এইখানে বৈশা এইরকম ধরনের ব্যবসা করতেছে, আমি আসলে অবাক হয়ে গেছি দেখে। তার বাসায় যেমন তেমন একটা মন্ত্রী বাসায় গেলে যে আপ্যায়ন থাকে, তার বাসাটা ছিল এরকম। আর তখন কিন্তু পুরাদমে ব্যবসা ছিল প্রচুর পরিমাণ। যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ করছে অথবা যারা এই ডাউনলোডের ব্যবসা করছে 8 থেকে 9 বছর আগে, তাদের ব্যবসা কিন্তু প্রচুর পরিমাণ হয়তো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু এই ব্যবসার সাথে জড়িত ছিলাম। এখন আর এগুলা হয় না বাংলাদেশে। তবে এইভাবে হুট করে বিদেশে চলে আসা যারা ব্যবসা করেন বাংলাদেশে, তাদের জন্য একেবারেই উচিত না। যেমন আমি প্রায় 4.5 বছরের ভিতরে একটা না 1.5 বছর প্রচুর পরিমাণ কষ্ট করছি, প্রচুর পরিমাণ কষ্ট করছি। কষ্ট করতে করতে হয়তো বা এখন একটা পর্যায়ে এসে দাঁড়াইতে পারছি। তারপর আমার কাছে এখনও মনে হয় যে আমি দেশে ছিলাম, ব্যবসা বাণিজ্য করছিলাম, অনেক ভালো ছিলাম। তা যাই হোক, কথাটা খুব মিস করতেছি, তারে খুব মিস করতেছি।